যারা আমাকে দেখছেন, বিশেষ করে আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সন্দীপবাসীর মধ্যে যারা দেখছেন আপনাদের প্রতিও আমার ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আসলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত 4 মাস ধরে আমি সন্দীপের বিভিন্ন জায়গায় বিচরণ করেছি, আপনাদের ভারতে গিয়েছি, আপনাদের কাছে গিয়েছি, আপনাদের কথা শুনেছি, আমার কথা বলেছি। ইতিমধ্যে আপনাদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছে। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, এটার জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সাথে সাথে আমাদের যে সকল মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারাও বিভিন্নভাবে আমাকে ব্যাকআপ দিয়েছেন। আপনাদের পেজে আমার কথা লিখেছেন, আমার দলের কথা লিখেছেন, আমরা কি চাচ্ছি সন্দীপকে নিয়ে এইভাবে লিখে আমাদেরকে এতটুকু পর্যন্ত এনেছেন। আপনাদের যে মিডিয়ায় যদি আমরা না আসতাম তাহলে হয়তো মানুষ আমাদেরকে এভাবে চিনতেও না। তো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকালকার এই সময়ে মিডিয়ার গুরুত্ব অপরিসীম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যেটা কত অপরিসীম সেটা বলার অপেক্ষা রাখে না। তো আপনারা জানেন যে গত 29 ডিসেম্বর আমি আমার মনোনয়নপত্র জমা দিয়ে থাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে, এবং এই মনোনয়নপত্র যাচাই মাসের তারিখ নির্ধারণ করা হয়েছিল 2 জানুয়ারি 2026। যথারীতি মনোনয়নপত্র বাসায় প্রবেশিত হয় দুপুর 12টা থেকে। আমি ওখানে যথাসময় উপস্থিত হয়েছি। মনোনয়নপত্র যখন আমাকে আহ্বান করা হয়েছিল, আমি গিয়ে যখন শুনানি হচ্ছে, রিটার্নিং অফিসার মহোদয় সকল তথ্যপত্র সঠিক বলে উপস্থাপন করেছেন। করার এক পর্যায়ে উনি বলেছেন যে আমার বিরুদ্ধে একটি রাজনৈতিক দল অভিযোগ দাখিল করেছে, যেটি হচ্ছে যে আমার দ্বৈত নাগরিকত্ব আছে। আপনারা জানেন যে আমি অনেকদিন পর্যন্ত আমেরিকায় ছিলাম। আমি আমেরিকান পাসপোর্ট আমার ছিল, কিন্তু আমি যখন বাংলাদেশে ইলেকশন করার জন্য মনস্থির করি, তখন আমি অ্যাপ্লিকেশন দিয়ে আমার নাগরিকত্ব বাতিলের জন্য এবং আমি বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করি। আমি গত 23শে সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করি এবং আমার যে প্রসেসগুলো আমি জমা দিই। আপনারা জানেন যে আমেরিকার প্রসেসটা হচ্ছে অনেক দীর্ঘ প্রসেস। এখানে ট্যাক্স সংক্রান্ত যখন আপনি একটা অ্যাপ্লিকেশন করেন যে নাগরিকত্ব বাতিলের জন্য, ওনারা আপনার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেন যে আপনি কোন অজুহাতে নাগরিকত্ব বাতিল করতে চাচ্ছেন, যে আপনি ট্যাক্স থেকে ফাঁকি দেওয়ার জন্য না অন্য কোনো কারণে। এটা একটু ল্যান্ডলি প্রসেস হয়ে যায় আমেরিকাটা, অন্যান্য দেশের তুলনায় খুব তাড়াতাড়ি হয় না। তো ওনারা আমাকে জাস্ট একটা অ্যাকনলেজমেন্ট দিয়েছেন, বাট আমার অ্যাপ্রুভালটা ওনারা দেননি। কিন্তু আমি বাংলাদেশি পাসপোর্ট ক্যারি করি। আমি সেটা যখন ওনারা, যেহেতু আমার বাংলাদেশি পাসপোর্ট, সেহেতু আমি আর দ্বৈত নাগরিকত্ব নাই, ওই মর্মে আমি হলফনামায় উল্লেখ করেছি আমি দ্বৈত নাগরিক না, যেহেতু বাংলাদেশি পাসপোর্টে আমি ক্যারি করি। তো এখানে হলফনামায় কোনো কিছু হাইড করা হয়নি, যেটা সত্য ওটা বলা হয়েছে। এক পর্যায়ে রিটার্নিং মহোদয় আমার কাছ থেকে চাইলেন যে কী কী পাসপোর্টের পরে আমি আমেরিকান যে পাসপোর্ট, এক্সপায়ার্ড পাসপোর্ট, আমার বাংলাদেশ পাসপোর্ট আমি দিয়েছি। দেওয়ার পরে উনি একটু সন্তুষ্ট চিত্তে আমার এটা স্থগিত করেছেন এবং বলেছেন যে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য স্টেপ আমার আছে এগুলো নেওয়ার জন্য। আমি ওনাদের কাছ থেকে জানতে চাইনি যে কোন রাজনৈতিক দল আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। জানলে হয়তো ওনারা আমাকে নাম বলতেন। আমি যেহেতু জানতে চাইনি, ওনারা স্পষ্ট আকারে কোনো নাম বলেননি। সুতরাং ওনারা যেহেতু কোনো নাম আমাকে বলেননি, সুতরাং আমি কোনো দলের নাম আপনাদেরকে বলতে পারবো না। এটাই ছিল আজকে আপনাদের প্রতি আমার আশা করি আমি যে আপিলটা অলরেডি প্রস্তুত করে ফেলেছি। আপনারা জানেন, জেনে খুশি হবেন যে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপিলের যে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, ওটার মধ্যে ইনশাল্লাহ আমি আপিল সাবমিট করব। করার পরে আপিলের শুনানি 9 তারিখ থেকে হবে। 9 থেকে 19 তারিখের মধ্যে আমাদের একটা ডিসিশন আসবে ইনশাল্লাহ। আমি মনে করি সন্দীপের মানুষের ভালোবাসা আমার প্রতি আছে, মানুষের দোয়া আমার প্রতি আছে। আমি তো যাচ্ছি আসলে সন্দীপের মানুষের কল্যাণ করতে, আমি তো অকল্যাণ করার জন্য আসিনি। সেবা এটা আসলে মন থেকে আসতে হয়, জোর করেও সেবা করা যায় না এবং জোর করে সেবা করানোও যায় না। তো আমি আসলে মনে প্রাণে চেয়েছি যে সন্দীপের মানুষদের সাথে নিয়ে কাজ করতে, সন্দীপের মানুষকে নিয়ে কাজ করতে। আমি এমপি হওয়ার সেই স্বাদটুকু, অতটুকু স্বাদ আমার নেই। আমি চেয়েছি যদি হয়ে যায়
তাহলে আমার সেবার প্ল্যাটফর্মটা বিস্তৃত হবে, সেটাই। কিন্তু এভাবে একটা মানুষের বিরুদ্ধে মানুষ কমপ্লেন করে, কমপ্লেনের একটা সীমা থাকতে হয়। হয়তো কেউ কমপ্লেন করে নিজেকে হাইড করে ফেলে, যে একটা অভিযোগ দিলাম, ওই অভিযোগ পরে আর ওনাকে পাওয়া যায় না। দেখা গেছে যিনি অভিযোগ দিয়েছেন উনি আবার ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে ওখানে হাজির ছিলেন এবং ওখানে উনি তর্কেও জড়িয়েছেন। উনিও এক পর্যায়ে বলতে চেষ্টা করেছেন আমার বাড়ি গাড়ি আছে। আমার বাড়ি গাড়ি আছে তো এটা আমি প্রথম দিনই বলেছি আপনাদেরকে, যে আমার দেশে বিদেশে বাড়ি গাড়ি আছে, এটা বলেছি না আপনাদেরকে। যেহেতু এটা বাংলাদেশের টাকায় কেনা না, আমার যেহেতু এটা বাংলাদেশের টাকায় কেনা না, সেহেতু বাংলাদেশে হলফনামা এটা আমার উল্লেখ করতে হবে না। বরঞ্চ আমি যেগুলো বিদেশ থেকে কেনা পাঠাবো সেগুলো বাংলাদেশে হলফনামা আমাকে দেখাইতে হবে যে আমি ফরেন রেমিটেন্স কত পাঠাইছি। যেমন আমার গত বছরের 2024-25-26 আমার ফরেন রেমিটেন্স ছিল 16 লক্ষ টাকা। ওই 16 লক্ষ টাকা আমি উল্লেখ করেছি, 16 লক্ষ সামথিং। এরপর আমার স্থানীয় আয় ছিল 6 লক্ষ টাকার মতো, আমার ওয়াইফের স্থানীয় আয় ছিল প্রায় 9 লক্ষ টাকার মতো, ওগুলো আমার হলফনামায় লেগেছে। এরপরে রিটার্নিং মহোদয় বিভিন্ন সংস্থা থেকে আগত ব্যক্তিদের কাছে জানতে চাইলো যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা কোনো সংস্থা। প্রত্যেক সংস্থা দাঁড়িয়ে বলেছে যে না, আমরা সন্তোষী চিত্তে বলছি যে ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, উনি সব দিক দিয়ে ঠিক আছেন। কিন্তু ওই যিনি অভিযোগ করেছেন ওই অভিযোগের ভিত্তিতে বর্তমানে আমার মনোনয়নটা স্থগিত আছে। তো আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ যদি আমি ইতিমধ্যে এমবাসিতে কাগজটা দিতে পারি, দিয়ে দেয়, তাহলে আমি আমার মনোনয়ন পেয়ে যাবো। আর যদি কোনো কারণে আমার এটা ডিলে হলেও আমি এটা দিয়ে যে কোনো সময় আমার গেজেটটা আমি করে নিতে পারবো, কারণ আমার এটা অনগোয়িং প্রসেস। যেহেতু আমি অলরেডি আপনার মনোনয়ন সাবমিট করেছি, আমার ফেয়ারও দেওয়া আছে। এটা যদি ইলেকশনে একদিন আগেও আমার এটা রায় আসে, আমি একদিন আগেও আমারটা সরকার গেজেট দিতে বাধ্য। সুতরাং আমি আশা হতো না, আমি আশা করি যে আমি আমার এটা নিয়ে রায় নিয়ে আসতে পারবো, হয়তো একটু সময়ের ব্যাপার আর কি, এটাই। আর এখানে যদি কোনো স্পেসিফিক কোনো কমপ্লেন না থাকতো লিখিত এবং পার্সোনাল কমপ্লেন না থাকতো, তাহলে আমার এটা বৈধতা নিয়ে আসতো আর কি। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আছি, সন্দীপের সাথে আছি, সন্দীপের মানুষের জন্য আছি। এই নয় যে আমার মনোনয়ন আজকে স্থগিত হয়ে গেছে, আমি আজকে চলে গেলাম, না, আমি যাওয়ার নয়, আমি ইলেকশন করব। আমি সন্দীপে, অনেকে বলে থাকে যে আমি সন্দীপের মৌসুমের, আসলে হয়তো আপনারা জানেন না, আমি সন্দীপে প্রতি বছরই 2 বার আসা হয়। আমার হয়তো নিজেকে হাইড করে রেখেছি আমি এভাবে। এবার হয়তো আপনারা আমাকে দেখেছেন মাঠে ময়দানে আমি বেশি বিচরণ করেছি, এই কারণে আপনারা হয়তো বলতেছেন যে উনি হঠাৎ করে উড়ে এসে জুড়ে আসলো কেন। আমি উড়ে এসে জুড়ে আসি না, আমি বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় নির্বাচনে বাংলাদেশ ছিলাম এবং আমি জাতীয় নির্বাচনে অংশীদারও ছিলাম, ভোট প্রদান করেছি, যেগুলোতে প্রদান করা দরকার সেগুলোতে করেছি। আর যেটা আমরা মনে করেছি এটা আমাদের জন্য সমীচীন নাই, করা দরকার নাই, আমরা ওদের করিনি। সন্দীপের সাথে আমার আত্মার সম্পর্ক, সন্দীপের আমি মৌসুমের বাগিদার নয়, আমি মৌসুমী পাখিও নয়। সন্দীপ আমার আত্মার সম্পর্ক, সন্দীপে আমার জন্ম, সন্দীপে আমার ভালোবাসা। সুতরাং কেউ যদি আপনারা ভুল করে থাকেন যে আমাকে যে উড়ে আসে জোরে বসা বা মৌসুমের বাগিদার আগে কেন সেবা দেখিনি, আসলে সেবাগুলো তো অনেকে দেখিয়ে করতে হয় না। হয়তো এবার যেহেতু যে একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, কোনো কারণে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া প্রকাশ করে দিয়েছেন, কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা আগে থেকেও জানে যে আমি সেবা কর্মে জড়িত ছিলাম, কিন্তু ওনাদেরকে স্ট্রংলি বলে দেওয়া হয়েছে যে আমার কোনো সেবা যেন সোশ্যাল মিডিয়ায় না আসে। কিন্তু এইবার যেহেতু আমি একটা নির্বাচনে নেমেছি, কাউকে বলে কয়ে থামিয়ে রাখা যায় না। এই জন্য সবাই ভালো থাকবেন, আমাকে সময় দিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা প্রশ্ন করতে পারেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরো আমদাদ হোসেন আপনার প্রতি, সেটা হচ্ছে আপনি ইতিমধ্যে বলেছেন একটা কোনো ব্যক্তি অথবা কোনো সংগঠন আপনার বিরুদ্ধে কমপ্লেনটা করেছে, আপনি সেটা জানেনও, এবং যদিও সেটা আনঅফিসিয়ালি জানেন, অফিসিয়ালি জানার পর এটা নিয়ে কি আপনার কোনো অ্যাকশন নেবেন কিনা? আসলে না, আসলে আমি তো আগেই বললাম যে অ্যাকশন নেওয়ার আছে, যে আমরা সেবার জন্য নেমেছি। আপনি যদি চান যে আমার সেবা বৃহৎ আকারে হবে না, আমাকে থামিয়ে দিলে আপনার কল্যাণ হবে, অবশ্যই থামিয়ে দিবেন। কিন্তু আপনি যদি সর্ববৃহৎ মানুষের অকল্যাণ করে আরেকজনকে থামিয়ে দিতে চান, সেটার জন্য জনগণ দেখবে আপনি কেন থামিয়ে দিলেন আমাকে। কারণ আমি যদি নির্বাচনী মাঠে থাকতাম, অথবা আমি নির্বাচন
জিতি বা না জিতি আমি থাকতাম তো, মানুষের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠতো, মানুষের সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারতাম, মানুষের অভাব অভিযোগ আমি শুনতে পারতাম। হয়তো নির্বাচনকালীন কোনো কিছু করতে না পারলেও পরবর্তীতে আমার এটা মাথায় থাকতো যে আমি আসলে ওই লোকটাতে আমার এই কথাটা বলেছে, দেখি না আমি কিছু করতে পারি কিনা। কিন্তু হয়তো অনেকেই মনে করেছে যে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিলে হয়তো ওনারা ভালো কিছু করতে পারে, সেই চিন্তা ভাবনা নেই। তারপরে আমার আসলে ওই ধরনের চিন্তা ভাবনা নেই। আমি চাচ্ছি যে আমি তো ক্ষুদ্র স্বার্থ, যদি আমার ক্ষুদ্র স্বার্থকে দমিয়ে দিয়ে যদি বৃহৎ স্বার্থ হাসিল করা যায়, অবশ্যই আমি ওদেরকে সাধুবাদ দিব। কিন্তু ওনারা যদি আমাকে দমিয়ে দিয়ে যদি বৃহৎ স্বার্থের ক্ষতি করে, তবে ওদেরকে জাতি দেখবে, আমাদের সন্দীপবাসী দেখবে, এটাই। আমজাদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আপনি বলেছেন যে রাজনৈতিক দলের কে বা কারা সেটা আপনি উল্লেখ করবেন না, বা আপনি জানতে চান না, সেই জন্য বলে নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সাঙ্গ ফাঙ্গ এবং তারা উপস্থিত ছিল। এখন আপনি যে তাদের নামটা বলছেন না, এক্ষেত্রে কি আপনার কোনো হুমকি বা আপনাকে মানে কোনো প্রেশারাইজ আছে কিনা, যেহেতু আপনার নামটা বলছেন না? না না, আপনি নিজে বলেছেন যে আপনি দেখেছেন তার সাঙ্গ ফাঙ্গ নিয়ে ওখানে উপস্থিত আছেন। আমি আপনি কি প্রেশারে বলছেন না তাদের নাম নাকি? না না না, আস্তাগফিরুল্লাহ, আমাকে প্রেশার দিবে কে? আমি যখন বিশেষ করে বাংলাদেশে আসি, সন্দ্বীপে আসি, আমি একজনের রহমতের উপরে ভরসা করি, যে আল্লাহ রহমতকে আমার শক্তি মনে করি, আমি কোনো কিছু স্যাড মনে করি না। কারণ আপনার মৃত্যু তো সেটা অবিসম্ভব, এটা হবেই চিরন্তন। আপনি যদি বেডরুমে থাকেন ওখানেও মৃত্যু হবে, আপনার মাঠে আসলেও মরতে হবে। সুতরাং কারো কোনো কিছুকে আমি থ্রেট মনে করি না। তো যেটি বলছেন নাম, আসল নাম জান আমার হয়নি। আমি ওখানে কয়েকজন ব্যক্তিকে দাঁড়িয়ে দেখলাম যে তর্ক করতে, ওনারা ওই বলতেছে যে ওনার বাড়ি আছে, ওনার গাড়ি আছে, ওনার কোম্পানি আছে। আমি তো ওখানে লিখেছি যে আমার ব্যবসা পেশা আছে, আমি চাকরি করি, এবং আমার কোম্পানির নামটাও আমি ওখানে লিখেছি SAS। আমার হলফনামায় আমি লিখেছি স্পষ্ট করে, আপনারা যদি হলফনামা ডাউনলোড করে দেখবেন, ওখানে লিখবেন যে SAS কনস্ট্রাকশন লিখে আছে। ওখানে তো আমার কোনো কিছু হাইড করা নাই। উনি ওখানে বাড়িয়ে বলার দরকার নাই যে উনি ওই ইয়াতে আপনার নিউ ইয়র্কে বাড়ি আছে, উনি আপনার ওই কোম্পানি আছে, ম্যানহাটনে অফিস আছে। অসত্য কথা একটা বললো, ম্যানহাটনে অফিস আছে। এই মেয়েটা দাঁড়িয়ে ওনাকে দেখে বলতে লাগলো। তো আমি বললাম হ্যাঁ আছে তো, এটা তো আমি অস্বীকার করিনি, কিন্তু আমি ওই ভদ্রলোকের নাম জানতে চাইনি। যাক, আপনার তাদের পরিচয় জানেন না। মানে সন্দীপবাসী যেহেতু আপনাকে পছন্দ করে, বা আপনার বিশাল কর্মী সমর্থকরা আপনার পছন্দ করে, তাদের হয়তো ওই নামটা জানার একটা আগ্রহ আছে, যেমন আমারও আছে। আমি আপনাকে পছন্দ করি, যেহেতু আপনি একটা আমাদের মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থী, আপনার কপালে থাকলে হবেন। তো আমারও একটু জানার আছে, এবং সাংবাদিক হিসেবে তো তার সন্দীপবাসীর অনেকে জানার আছে যে আমজাদ ভাই এত বড় ক্ষতি কে করলো, তাকে আমরা একটু চিনা দরকার। আমরা আশা করব পরবর্তীতে আপনি যদি কখনো জানতে পারেন, তাহলে নামটা একটু বলবেন আর কি, সন্দীপবাসী একটু জানার দরকার আছে। না আসলে আমি তো প্রতিশোধের রাজনীতিতে নামিনি। আমার কথা হচ্ছে উনি অভিযোগ দায়ের করিয়েছে, উনি ওনার কাছে তো কোনো এভিডেন্স ছিল না, এটা এভিডেন্স ছিল না। আমি যদি ওখানে ওনাকে চ্যালেঞ্জ করে দিতাম, তাহলে ওখানে উনি দাঁড়াইতে পারতো না, কারণ ওনার কাছে তো কোনো এভিডেন্স নাই। বরঞ্চ এভিডেন্স গুলো আমি দিয়েছি রিটার্নিং মহোদয়। আপনি যখন আমার বিরুদ্ধে একটা কমপ্লেন করবেন, আপনি এভিডেন্স দিতে হবে, কিন্তু আমি তো ওনাকে চ্যালেঞ্জ করিনি। চ্যালেঞ্জ কেন করবো? যেহেতু আমি এটা সেবা করতে আসছি, উইলিংলি সেবা করতে আসছি। জোর করি বললাম, যেটা বললাম, জোর করি সেবা করানো যায় না, দেওয়াও যায় না। সুতরাং ওনাকে নিয়ে ওনার প্রতি আমার কোনো বিদ্বেষও নাই, তিক্ততাও নাই। ওনার ইচ্ছা হয়েছে, করেছে। তো এখন ওনার নাম জানা সম্পর্কে এটাও কৌতূহল আমি বোধ করিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই সময়ে এই নাম তো হয়তো অনেক সময় বের করা ইজি হয়ে যাচ্ছে। এবার দেখা গেছে যিনি কমপ্লেন করেছেন, হয়তো উনি নিজেই প্রকাশ করে দিয়েছেন যে ওনার মনোনয়নপত্র আমি বাতিল করে দিয়েছি, এই ধরনের হতে পারে। সুতরাং আমি নাম বলে দেওয়া বা নাম জানার আগ্রহ আমার মোটেও নাই। আপনারা অনেক সচেতন আছেন, আপনারা জেনে নিতে পারেন। আমি কাউকে ব্লেম করছি না এখানে। আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করার বাংলাদেশের নাগরিক, যে কোনো নাগরিকের অধিকার আছে, অবশ্যই আছে, অধিকার আছে। কিন্তু এই অধিকারটা দিয়ে আপনি কি আপনার শুধু আপনার লাভ হলেন নাকি আপনি বৃহৎ লাভ করলেন, সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনি অভিযোগ তো করতেই পারেন, ঠুনকো অভিযোগ যার বিরুদ্ধে করতে পারেন আপনি, কিন্তু এই অভিযোগটা কে লাভবান হলো সেটা আপনাকে ভাবতে হবে। এটাই আপনি আমরাও অতীতে নির্বাচনে দেখেছি, আসলে যাচাই বাছাই প্রার্থীর মনোনয়ন বাতিল হতেই পারে। আমরা দেখেছি নির্বাচনে 74 ঘন্টা আগেও কিন্তু প্রার্থীদের ফিরে পাই। সেক্ষেত্রে যদি আপনি আপিল করবেন বা
করার পরে বা যদি আপনি উচ্চ আদালত বলেন আর আইনি প্রক্রিয়া যে আপনি প্রার্থীদের ফিরে পান, তাহলে নির্বাচনের মাঠে আপনি থাকবেন কিনা আমি সেটা তো একটু মাঠ আমরা- ছেড়ে যাবো একদিনও বলে নেই। আমার যদি প্রার্থীটা কোনো কারণে দেরিও হয়, আমার যদি আপনার আমেরিকান এম্বাসি কাগজ দিতে আমাকে ডিলে করে, কারণ এখানে অনেক ট্যাক্সের ব্যাপার আছে, কারণ আমেরিকার ট্যাক্স ব্যাপারে $0, যে আপনি কেন আপনার নাগরিকত্ব বহাল রাখবেন না, ইচ্ছা হয়তো আপনার $1 মিলিয়ন আমেরিকা থেকে মেরে দিয়েছেন, এগুলোকে হাইড করার জন্য। এগুলো ওনারা রিসার্চ করবে, রিসার্চ করার পরে FBI চিন্তা ভাবনা আছে, অনেক কিছু আছে, পরে এরপরে আমাকে ওরা অ্যাপ্রুভাল দেবে। এটা যেন ভাবে আপনাকে ছেড়ে দেওয়া যায় না, এটা অন্য কোনো দেশের নাগরিকত্ব না যে আপনি বললেই অ্যাপ্লিকেশন করলেন আপনাকে ছেড়ে দিবে না ওরা। এটা নিতেও যত কষ্ট আছে, ছাড়তেও অনেক কষ্ট আছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এটা আপনাকে আজকে আপনি অ্যাপ্লিকেশন করছেন, কালকে বলবে না যে তুমি ইউ আর নট এ সিটিজেন অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা বলবে না আপনাকে। আপনাকে এটা ইনভেস্টিগেশনে দিয়ে দিবে। ইনভেস্টিগেশন থেকে আসার পরে আপনাকে বোর্ডের মনোদুষ্ট হলে আপনাকে দিবে যে হ্যাঁ তুমি এখন তুমি এটাকে বাতিল করতে পারো, আর যদি না পারলে না, তোমাকে বাতিল করতে পারবে না। কি কারণে বাতিল করতে চাইছে ওটা আবার আপনাকে ব্যাখ্যা দিতে হবে, বুঝছেন? এটা একটা অনেক, আমি এই জন্য বলছি যে আমি মাঠ ছেড়ে যাইনি, আমি নির্বাচন পর্যন্ত আছি। নির্বাচন পরেও যদি আমার রায়টা আসে, যেহেতু আমি অলরেডি সাবমিটেড আমার এটা, এবং আমার ফেভার দেওয়া আছে, আমাকে গেজেট নির্বাচনের পরে দিলে বাধ্য নির্বাচন কমিশন। আচ্ছা, আমার একটু ক্লিয়ার হওয়া দরকার আর কি। মানে আপনি বলছেন অভিযোগকারী হিসেবে যেটা বলছেন, অভিযোগকারী হিসেবে আমরা ব্যক্তিকে ধরতে পারি, একজন ব্যক্তি, আবার আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ধরতে পারি। হ্যাঁ, এখন এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। কোন ব্যক্তিগত ভাবে কেউ অভিযোগ করেছে নাকি আপনার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোন? না, আমি শুনেন, আমি তো কোনো ব্যক্তি কথা বলিনি। আমাকে রিটার্নিং অফিসার যিনি এডিসি ছিলেন, এডিসি মহোদয় বললেন যে মোহাম্মদ আমজাদ হোসেন চট্টগ্রাম 3 সন্দ্বীপের কাগজপত্র যাচাই বাছাই করার পরে সবকিছু সঠিক পাওয়া গিয়েছে। তবে ওনার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের 2বার বলেছেন যে একটি রাজনৈতিক দলের ওনার দ্বৈত নাগরিকত্ব আছে এই মর্মে একটি অভিযোগ দাখিল করেছেন। এখন আমি যদি কাউন্টার চ্যালেঞ্জ করতাম যে উনি যিনি করেছেন ওনাকে এভিডেন্স দিতে বলেন, আমি ওখানে হট্টগোল হবে বলে বা সময় ক্ষেপণ হবে বলে আমি এটি করিনি। আমি বলেছি ঠিক আছে, আমি ওটার দ্বৈত নাগরিকত্ব নাই এই মর্মে কাগজপত্র আপনাকে দিচ্ছি, যেহেতু আমি ওটার দ্বৈত নাগরিকত্ব বাতিলের জন্য আমি কি করেছি, আবেদন করেছি, তো সেটা দিয়েছি ওনাদেরকে। এটাই স্পেসিফিক ব্যক্তির বিরুদ্ধে আমার কোনো ইয়ে নেই। না, আমি প্রথম তো আমি আবু সাইদ খান, আমি আলোকিত সদস্যের সঙ্গীত প্রতিনিধি। এই রিসেন্টলি আমি আমার কাজ শুরু করছি। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার প্রার্থী মোহাম্মদ আবদুল হোসেন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আপনার কথার বিভিন্ন আঙ্গিকে মোটামুটি বোঝা যাচ্ছে আপনি যদিও বলেন নাই কোনো প্রার্থী অথবা কোনো দল থেকে আপনার এগেনস্টে কমপ্লেন করা হয়েছে, বাট সম্ভবত মনে হচ্ছে যে আপনি জানেন। যদি আপনি জেনে থাকেন, সন্দ্বীপ উপজেলা থেকে আমরা প্রার্থীদের বৈধতা পেয়েছে এবং বৈধতা পাইনি, টোটাল 5 জনের নাম আমরা শুনতে পেয়েছি। তাহলে আপনি যদি না জানেন, জানার পরেও যদি আপনি না বলেন, তাহলে এই ব্লেমটা 4টা প্রার্থীর 4টা দলের কাছে যাচ্ছে। তাহলে আমি বলবো এটা সম্ভবত ওই দলের কথা বলছে, উনি বলবেন হয়তো এই দলের কথা বলছে। তাহলে তাহলে এই নির্বাচন পূর্ব এই সময়ে, যেখানে আরো 1 মাস 8-9 দিন বা 10 দিন সময় আছে, এর মধ্যে একটা নির্বাচনী পরিস্থিতি গোলাটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর যদি মনে করেন আছে, তাহলে আপনি যদি জেনে থাকেন তাহলে এটা কেন ক্লিয়ার করবেন না? এটা আমার প্রশ্ন। চমৎকার প্রশ্ন। প্রথমত আমি প্রথমে বলছি যে কমপ্লেন যে কেউ করতে পারে, তার মানে যে কমপ্লেনটাই আমার শত্রু হয়ে যাবে সেটা আমি বলিনি। উনি আমার বন্ধু, আপনি আমাকে দোষ ধরিয়ে দেয়া এটা কিন্তু ক্ষতি না। আপনি দোষ ধরিয়ে দিয়েছেন, আপনি আমার বন্ধু হতে পারেন, ওটা বলার জন্য করছেন হয়তো। এই জন্য আমার তিক্ততা বাড়বে না, এবং আমার তিক্ততা কার সাথে করবো? আপনি আমার ভাই, আপনি যদি আমার বিরুদ্ধে কোনো একটা কমপ্লেন করেন, আপনার সাথে তিক্ততা করলে বাড়াইলে কি আমার ভালো হবে না খারাপ হবে? আমি সবসময় সন্দীপের বৃহৎ স্বার্থের কথা যেহেতু চিন্তা করেছি, সেহেতু আমি চাই না যে কাউকে ব্লেম করতে, আর অনুমান নির্ভর কোনো কথা বলাও ঠিক না।
যেহেতু আমাকে রিটার্নিং অফিসার দলের নাম বলেননি, তাহলে আমি কিভাবে আপনাকে বলবো যে XYZ আমাকে বিরুদ্ধে কমপ্লেন করেছে? যদি রিটার্নিং অফিসার যদি আমাকে বলতেন যে ওই দলটির নাম এটা, তাহলে আজকে আমি আপনাদেরকে বলে দিতে পারতাম সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ রিটার্নিং অফিসার আমাকে বলেছেন। এখন আমি একটা দলের নাম বলে দিলাম, এখন এটা তো চ্যালেঞ্জে হতে পারে যে তোমাকে রিটার্নিং অফিসার বলছে কিনা এই দল। আমি কেন চ্যালেঞ্জের মুখোমুখি হবো? আমি চাইলে বলতে পারছি সেখানে না, আমি একবারও বলিনি, চাইলে বলতে পারতাম। জানতে পারতাম বলছে, ঠিক আছে, প্রশ্নের উত্তর উনি এটা নিয়ে আসলে ঘুরে পেছে অনেক প্রশ্ন হয়েছে, এটা নিয়ে আমরা না করি। এখানে সবাই আমরা ম্যাচিউর, আমরা সবাই বুঝি আসলে উনি কি বুঝাইছি এটা আমরা বুঝি। তারপর আমরা উনি complain করেন। আমি হাসানুজ্জামানকে থ্যাংক ইউ দিচ্ছি যে এখানে আমরা পুরানো আমরা বুঝি। আর আপনি আপনারাও অনুবাদী প্লিজ 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 কিপ চাইলেন। আর আপনি কিন্তু এই পেশাতে নতুন, কিন্তু একটা ভাই, শ্রদ্ধাবোধের পুরাতন জায়গা বলে ছিল। কাউকে আঘাত করবেন আপনি না। আপনার বিষয়টা আচ্ছা, বলেন, আচ্ছা, আপনি হ্যাঁ, আমি আপনার বলি। বিষয়টা বলেন। সোনালী সন্দীপ, যমুনা টেলিভিশন, স্থানীয় সাংবাদিক, চারুমিল্লা, 3 যুগের অধিক এই পেশাতে আছি। জি জি, আপনি সংক্ষেপে সব বলতে ভালো যার, সব ভালো যার, শেষ ভালো তার। আমি আমার উৎসাহে এভরিবডি হাইলি প্লিজড হবে। আমি সাংঘর্ষিক কোনো ঠিক আছে, প্রশ্ন করব না, করে ফেলেন, ভূমিকা ছাড়া। সাংঘর্ষিক কোনো প্রশ্ন করব না। সব আবারও বলছে সব ভালো যার, শেষ ভালো তার। আমি আমজাদ ভাইকে বলবো যে যে সমস্ত প্রভাকাণ্ড ভালো মন্দ সোশ্যাল মিডিয়াতে এবং এমনকি অনেক চ্যানেলে আপনার এটা এসেছে, সেটাও আমি বাদ দিলাম। আপনি ইলেকশন করবেন, আপনার মিশন কি ভিশন কি? প্রান্তজন ব্যক্তিগতভাবে আমাকে 17 উপরে প্রশ্ন করেছে। একটা গুড এনভায়রনমেন্ট পেয়েছি, সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আপনি যদি প্লিজ বলেন আপনার মিশন ভিশন, এতটুকু প্রশ্ন। আমার তো এখনো যেহেতু প্রার্থীটা বৈধতা আসে নাই, আমার মিশনটা তো বৈধতা আসলে আর কি, বৈধতা আসলে আর কি। ওটা সময়ে বলে দিবে, আপনাকে ম্যানিফেস্টো দেওয়া হবে, আমার ইশতেহার দেওয়া হবে যে আমার মিশন এবং মিশন কি। ইতিমধ্যে তো আপনারা জেনেছেন আসলে আমার মিশন এবং মিশন কি। আমার মিশন এবং মিশন হচ্ছে আপনাদের কাছে গিয়ে আপনাদের অভাব অভিযোগ শোনা। এটা তো আমার একটা মিশন, রাইট? আপনারা কেন আমার কাছে আসবেন? আমি যাবো আপনাদের কাছে, এটা হচ্ছে আমার মূল মিশন। কিন্তু আপনারা যদি বিস্তৃত আকারে জানতে চান, সেটা আমার প্রার্থীতার বৈধতা নিয়ে আসার পরে আমি আপনাদেরকে জানিয়ে দিব, একই মঞ্চে জানিয়ে দিব যে আসলে আমি কি চাচ্ছি, আমি আপনাদের জন্য কি করব, সন্দীপবাসীর জন্য কি করবো সেটাই। ঠিক আছে, আমরা আজকের প্রোগ্রামের মূল বিষয়টা যেটা বলছি, আমি একটা প্রথমে প্রশ্ন করব, এটার একটা সম্পর্ক প্রশ্ন আছে। জি জি বলেন। প্রথমটা হচ্ছে আপনি 10 দলীয় জোটের অন্তর্ভুক্ত আমরা জানি, তো সেই ক্ষেত্রে আপনি 10 দলীয় জোটের একজন 10 দলীয় জোট না, একটা দলীয় প্রার্থী। জি জি, এটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহাত্মা। জি 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 আমরা জেনেছি যে 10 দলীয় জোটে আপনারা অন্তর্ভুক্ত হয়েছেন। জি জি, তো সেই ক্ষেত্রে গতকাল যেটা সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে 10 দলীয় জোটের প্রার্থী, একটা দল নিজেকে দাবি করেছে যে 10 দলীয় জোটের প্রার্থী, তার ভোট প্রার্থনা সে করেছে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা আপনার ওখানে দিয়েছে যে আপনার এটা বাতিল হয়েছে, এটাও দিয়েছে নিচে। সেই ক্ষেত্রে 10 দলীয় জোটের সিদ্ধান্তের বাইরে যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে আমরা সন্দীপে অমুককেই দিয়েছি 10 দলীয় জোটে, তো সেই ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তটা মেনে নেওয়ার একটা বিষয় আছে। আর মেনে নিলে তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচন করা কতটুকু যুক্তিযুক্ত হবে, আমি এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো এখনো সমঝোতায় আছি, যে আমরা যে 10 দলীয় জোটের যে সমঝোতাটা এখনো চূড়ান্ত হয়নি, এবং কাকে কোন আসন দেওয়া হবে সেই সম্পর্কে কাউকে এখনো জানিয়ে দেওয়া হয়নি। আমরা নিজ নিজ দলের মনোনয়ন নিয়ে আমরা কিন্তু প্রার্থী হয়েছি। যদি স্পেসিফিকলি বলা হতো যে অমুককে 10 দলীয় সমঝোতা জোটের প্রার্থী করা হয়েছে, তখন আপনি বলতে পারতেন। কিন্তু আপনি এখন এককভাবে নিজেকে 10 দলীয় জোটের প্রার্থী বলা, তার মানে আপনি মুরব্বীদের প্রতি আনুগত্য না, আপনি মুরব্বীদের যে ইয়ে আছে, আপনার এটাকে কি বলে, সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তকে আপনি অবহেলা করছেন, বা ওদের সিদ্ধান্তগুলো আপনি থোড়া কেয়ার করছেন। কারণ যদি ওদের সিদ্ধান্তকে আপনি সম্মান করতেন, থোড়া কেয়ার না করতেন, তাহলে আপনি নিজেকে কখনো 10 দলীয় জোটে একক প্রার্থী বলতে পারতেন না। যেহেতু একটি বিষয় এখনো চলমান, এখনো আইনের কাছে আশ্রয় আছে, সেই আইনের থেকে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আপনি নিজেকে সক্রিয় প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারেন না। এটা আইনত
কতটুকু অপরাধ আমি জানি না, তবে যারা রাজনীতি করে রাজনীতির মধ্যে এটা শালীনতার মধ্যে পড়ে না। আপনি রাজনৈতিক আনুগত্যের বাইরে গিয়ে আপনি কাজ করছেন, এই জন্য রাজনীতি করতে হলে আপনাকে ভালো করে আনুগত্য। তাহলে একটা বিষয় পরিষ্কার, মানে আমরা এটা পরিষ্কার আমরাই দিতে পারি, যে ইনফরমেশন দিতে পারি জনগণকে যে আপনি জোট এখনো কনফার্ম করেনি না, এই বিষয়টা আমরা দিতে পারি। হ্যাঁ, জোট এখন মানে জোট কনফার্ম করে নেই যে সন্দীপ মুখে দেওয়া হয়েছে। যদি কেউ যদি বলে যে জোটের প্রার্থী মুখে দেওয়া হয়েছে, তো ওনাকে লিখিত আকারে জোটের থেকে একটা লিখিত ইয়ে আসবে, একটা পেপার আসবে, মনোনয়ন পেপার, যে আপনাকে 10 দলীয় সমঝোতা জোটের প্রার্থী মনোনয়ন করা হলো চট্টগ্রাম 3 সন্দ্বীপ থেকে। ওদের একটা পেপার দিতে বলেন যে আপনি যে সমঝোতা জোট প্রকাশ করছেন ওইটা নিয়ে কই আপনার মনোনয়ন পেপারটা কই, আপনি দলীয় মনোনয়ন আজ সমঝোতার মনোনয়ন এক না, সেটাকে আপনাকে আপনাদের প্রশ্ন আছে, আপনার প্রশ্ন শুনে নিতে পারেন। ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমরা সার্বমূল্যের দিকে যাই তাহলে। আজকে আমাদের আপনার সংবাদ সম্মেলনের যে উদ্দেশ্য, আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন হয়েছে, সে অভিযোগ ডেস্ট্রয় করার জন্য, সে অভিযোগ বিপরীতে আপনার মানে যৌক্তিক অনেক ডকুমেন্ট আপনার কাছে আছে, এটা আপিলের পরে আপনি নিশ্চিত হবেন, নিশ্চিত আপনার মানে প্রার্থীদের ফিরে পাচ্ছেন আপনি। মূলত এটা আপনার ভোটারদের কাছে সেই বার্তাটা যাতে আমরা পৌঁছে দিই, আপনার প্রচারণা থাকবে। ধন্যবাদ। আইনের বিষয়ে কোনো কিছু আমি বলতে পারবো না, কিন্তু আপনার কারণ আইন তো আমার আন্ডারে চলে না। এখন ডিসিশন কি হয়, দেখা গেছে একটা এভিডেন্স আমি দিয়েছি, ওরা আমার কাছ থেকে আরেকটা এভিডেন্স চেয়ে বসছে, এটা করতে করতে হয়তো আপিলের শুনানির সময়টা পার হয়ে গেছে, তাহলে এটা বিষয়ে আমাকে দৌড়াইতে হবে। আমি তো বললাম আপনাকে আমি লেগে আছি, নির্বাচন লেগে আছি, তারপরেও আমি যারা সন্দীপবাসী আছেন ওনারা নিশ্চয় আমাকে অনেক ভালোবাসেন, যে আপনারা আশা হতে হবেন না, আমি চেষ্টায় আছি। যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে ভালো কিছু রাখে, আমি অবশ্যই আমার প্রার্থীটা ফিরে পাবো এবং আসবো এবং আপনাদের হয়ে কাজ করবো আপনাদের জন্য, এটাই। যে এখানে আপনার ওই যে ইসলামী জোটের কথা বলা হচ্ছে বা বিএনপির একটা জোট, সেখানে আপনার এই সন্দীপ থেকে সে জোটের দুজন আছেন, একজন আপনি, একজন হচ্ছেন জামাত ইসলামী। তো আপনার প্রার্থীটা বাতিল বা স্থগিতের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনাকে যদি প্রার্থীটা থেকে বাতিল করা যায়, আপনার বিপক্ষ আপনার অন্য যে দল আছে সে দল সুবিধা পাবে, এটা কি আপনি মনে করেন কিনা? না না, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। যেহেতু আমরা ইসলামী দলগুলো সমঝোতা করবো, আমাদের আমিরের নির্দেশ আমাদেরকে মানতে হবে। আমি যদি বলে যে আমরা সমঝোতার জন্য ভোট দিতে হবে, আমরা অবশ্যই বলবো যে আমরা ভোট দেবো, আমরা তো ডিসকারেজ করবো না। কেউ আমাদের ক্ষতি করলে কি আমরা কেন বৃহৎ ক্ষতি করবো কেন? আমি বলছি একজনে আমার একার ক্ষতি হয়েছে করছে, হয়তো আমি এমপি হতে পারলাম না, কিন্তু আমি কেন বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দিব? আমিরের নির্দেশ আমরা মান্য করতে বাধ্য, আমরা এটা মানবো। আমির থেকে কি নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। আমি যদি বলে যে আমাদের জোটের পক্ষে কাজ করতে, আমরা জোটের পক্ষে কাজ করবো। আমি যদি বলে যে আমাদেরকে একক নির্বাচন করতে, আমরা করবো। আমি যদি বলে যে আমাদেরকে ভোট না দিতে, আমরা ভোট দেবো। এটাই আমরা আমার প্রার্থীটা বাতিল করার জন্য কেউ উঠে পড়ে লেগেছে, এই জন্য আমি আমার দলের লোকজনদের থামিয়ে দিব যে তোমরা নির্বাচন করবো না, তোমরা অমুককে ভোট দিবো না, সেটা হবে না। আমি চাই আমাদের এই সন্দীপের মানুষ আলোর মুখ দেখুক, ভালো কাজ পাক, সন্দীপের ছেলে পেলেগুলো একটু স্বচ্ছভাবে চলাফেরা করুক, সন্দীপের যে দীর্ঘদিনের অভিযোগগুলো আছে এগুলো থেকে সন্দীপবাসী নিষ্কৃতি পাক। আমি এটা চাই যে আমার স্বার্থ এখানে জলাঞ্জলি দিয়ে হয়েও আমি বিয়ের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আপনাদেরকে সবাইকে অশেষ ধন্যবাদ, আপনারা আমার আহ্বানে এসছেন। আপনারা অতীত আমার সাথে এভাবে ছিলেন বলে আজকে আমি আমজাদকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। আপনাদের লেখনী, আপনাদের বলা, আপনাদের ভালোবাসা কারণে আমি আগে কালাফানিয়া বা তার পার্শ্ববর্তী কয়েকটা এলাকায় পরিচিত ছিলাম। আপনাদের ক্যামেরা আমার প্রতি তাক করেছেন বলে আল্লাহ পাক আমার পরিস্থিতি অনেক বিস্তৃতি করে দিয়েছে। আপনি এর আগেও সামাজিক সংগঠন করেছি, ওটা হাইট ছিল, এটা এগুলো আপনার বিনয়, আপনি যে কেবল কালাপানিয়ার মানুষ এটা না, এর আগেও আপনি বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন, তার প্রমাণ রেখেছেন। আমি সেটা আমি নাই বললাম, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা যেটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতে আমাকে সাপোর্ট দেবেন। আর বিশেষ করে সর্বশেষ কথা যেটা, যে আমি আজকে হয়তো আমি এমপি প্রার্থী হতে পারলাম না, কিন্তু আমি ছেড়ে দেওয়ার নয়, আমি ছেড়ে যাব না। আমি সন্দীপে আছি, সন্দীপের মানুষের সাথে আমি কাজ করব,
সন্দীপে যে দলে আমাকে মনোনয়ন দিতে ওই দলের সাথে আমি কাজ করব। হয়তো আল্লাহ আমাকে আজকে না দিলে আগামী দিন তো দিবে, দিন তো পরে আছে। তো আমি মনে করি যে আমার আল্লাহ যদি হায়াত রাখে, আমার সময় আছে, আমি একদিন না একদিন সন্দীপের মাটিতে নিজেকে দাঁড় করাতে পারবো। এটা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা একটু বসেন।